অম্বিকা এবং অম্বালিকার সহিত বিবাহ হওয়ার পর বিচিত্রবীর্য তার দুই রানীর সাথেই বেশিরভাগ সময় কাটাতে থাকেন, কারণ তিনি জানতেন তাঁর জ্যেষ্ঠ ভ্রাতা ভীষ্ম হস্তিনাপুরের রাজকার্য চালিয়ে নেবেন। এইভাবে কিছুদিন কাটার পর বিচিত্রবীর্য এক মারণ রোগে আক্রান্ত হন, আর সেই রোগেই বিচিত্রবীর্যের প্রাণ যায়। বিচিত্রবীর্যের মৃত্যুর পর মাতা সত্যবতী গভীর শোকে ভেঙে পড়েন, কারণ তিনি মনে মনে উপলব্ধি করতে থাকেন যে তিনি তার পাপকর্মের ফল ভোগ করছেন। সত্যবতীর দুই পুত্রই মারা গেছেন, তার পুত্রদেরও কোনো পুত্র সন্তান নেই যারা হস্তিনাপুরের সিংহাসনে বসতে পারেন। এরপর সত্যবতী ভীষ্মের কাছে যান, তার কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভীষ্মকে হস্তিনাপুরের সিংহাসনে বসার জন্য অনুরোধ করেন। তার দুই পুত্রবধূ অম্বিকা এবং অম্বালিকাকে ভীষ্ম যেন বিবাহ করেন আর হস্তিনাপুরের রাজবংশকে এগিয়ে নিয়ে যান। তবে ভীষ্ম যেহেতু তার মাতা গঙ্গার নামে শপথ করেছেন তিনি ব্রহ্মচর্য পালন করবেন আর হস্তিনাপুরের সিংহাসনে কোনোদিন বসবেন না, তাই মাতা সত্যবতীর কাছে তিনি ক্ষমা চেয়ে নেন। তিনি মাতা সত্যবতীর কোনো অনুরোধই রাখতে পারবেন না, না তো তিনি হস্তিনাপুরের সিংহাসনে বসবেন, না তো তিনি তার দুই পুত্রবধূকে বিবাহ করবেন। আর ঠিক তখনই সত্যবতীর পিতা দাসরাজ সেখানে আসেন। দাসরাজ ভীষ্মের কাছে তার কর্তব্যের জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং ভীষ্মকে বারবার অনুরোধ করেন ভীষ্ম যেন হস্তিনাপুরের সিংহাসনে বসেন। তবে ভীষ্ম একজন ক্ষত্রিয়, তাই তিনি তার বচন অর্থাৎ প্রতিজ্ঞা থেকে কোনো মতেই সরবেন না। এরপর সত্যবতী ভীষ্মকে বলেন তাহলে এখন ভীষ্মকে মাতা সত্যবতী যা বলবেন সেটা মেনে নিতে হবে। ভীষ্ম বললেন ঠিক আছে, সত্যবতী যেটা বলবেন ভীষ্ম তাই করবেন। এরপর সত্যবতী ভীষ্মকে মহামুনি বেদব্যাসের কাছে পাঠান। ভীষ্ম কারণ জানতে চাইলে সত্যবতী বলেন ভীষ্ম যখনই বেদব্যাসের কাছে যাবেন বেদব্যাস তাকেই তাঁর সব প্রশ্নের উত্তর দেবেন। এরপর ভীষ্ম মহামুনি বেদব্যাসের কাছে যান। ভীষ্মের আগমনের বার্তা বেদব্যাস পূর্ব থেকেই জানতে পারেন। তিনি তার অনুচরদের পাঠিয়ে ভীষ্মকে সসম্মানে নিজের কাছে নিয়ে আসেন। এরপর ভীষ্ম বেদব্যাসের কাছে প্রণাম জানান। বেদব্যাস প্রথমে ভীষ্মকে বোঝান তিনি যেন হস্তিনাপুরের সিংহাসনে বসেন, অম্বিকা এবং অম্বালিকাকে বিবাহ করেন। ভীষ্ম অরাজি হলে বেদব্যাস ভীষ্মকে বলেন যেহেতু সত্যবতী ভীষ্মের নিজের মা নন, এই কারণেই ভীষ্ম সত্যবতীর কথা মানছেন না। তখন ভীষ্ম বলেন তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তার নিজের মাতা এসেও যদি ভীষ্মকে অনুরোধ করে তাহলেও ভীষ্ম তার প্রতিজ্ঞা ভাঙবেন না। এরপর বেদব্যাস ভীষ্মকে বলেন ভীষ্ম যদি সত্যবতীর কথা রাখতে না পারেন তাহলে বেদব্যাস তার মাতা সত্যবতীর কথা রাখবেন। বেদব্যাসের মুখে এই কথা শুনে ভীষ্ম অবাক হয়ে যান। তিনি বলেন বেদব্যাস কি করে সত্যবতীর সন্তান, বা সত্যবতী কিভাবেই বা বেদব্যাসের মাতা। এরপর বেদব্যাস ভীষ্মের কাছে তার জন্মের বৃত্তান্ত জানান। এই কথা প্রচলিত আছে যে সত্যবতী দাসরাজের পালিত কন্যা। সত্যবতীর জন্ম হয়েছিল মাছের গর্ভ থেকে, আর এই কারণে সত্যবতীর শরীর থেকে সর্বদা মৎস্যের গন্ধ আসত। সত্যবতী যখন নদীতে যাত্রী খেয়া পার করছিলেন ঠিক সেই সময় পরাশর মুনি সত্যবতীর নৌকায় আসেন। দীর্ঘক্ষণ সত্যবতীর নৌকায় বিচরণ করার পর পরাশর মুনি সত্যবতীর রূপে আকৃষ্ট হন। মৎস্যকন্যা হওয়ার কারণে সত্যবতীর শরীর থেকে মাছের দুর্গন্ধ আসত। এরপর পরাশর মুনি সত্যবতীকে বলেন সত্যবতী যদি পরাশর মুনির সাথে মিলনে রাজি হন তাহলে তার শরীর থেকে এই মাছের গন্ধ চলে যাবে এবং বহু দূর পর্যন্ত সুগন্ধ ছড়াতে থাকবে, অর্থাৎ বহু দূরে থাকা ব্যক্তিও বুঝতে পারবে সত্যবতী আসছেন শুধুমাত্র সত্যবতীর গায়ের গন্ধ শুঙে। আর যেই গন্ধের টানে আকৃষ্ট হয়েছিলেন মহারাজা শান্তনু। এছাড়াও পরাশর মুনি সত্যবতীকে বলেন সত্যবতীর নরম কাঁধে রয়েছে বিশাল গুরুদায়িত্ব, অর্থাৎ সত্যবতীর কাঁধের উপরেই ভর করে শুরু হবে মহাভারতের সূচনা পর্ব। পরাশর মুনি আর সত্যবতীর মিলনে যে সন্তান জন্ম হবে সে হবে প্রবল জ্ঞানী, যিনি মহাভারত রচনা করবেন। জন্মের পর সেই সন্তানকে পরাশর মুনি নিজের সাথে নিয়ে চলে যাবেন
সত্যবতীর কোনো অনিষ্ট হবে না। এরপর সত্যবতী পরাশর মুনির প্রস্তাবে রাজি হন। সত্যবতী এবং পরাশর মুনির মিলনে জন্ম হয়েছিলেন বেদব্যাস, যিনি জন্মের পরই তার পিতার সাথে চলে গেছিলেন। এই কথা জানতে পেরে ভীষ্ম সসম্মানে বেদব্যাসকে হস্তিনাপুর নিয়ে আসেন।